আজকে তো 26শে জানুয়ারি, চলো ছুটির দিনে আমরা সবাই মিলে গিয়ে একটা বড় রেস্টুরেন্টে লাঞ্চ করে আসি। আমার এত কাজের চাপ যে সেই জন্য তোমাদেরকে সময় তো দিতে পারি না, তাই তো বুলটি আমার উপর খুব রেগেও যায়। তুমি যে ব্যাপারটা বুঝতে পেরেছো এটাই অনেক। আর বুলটি তো এখন স্কুলে পতাকা তুলতে গেছে, ও স্কুল থেকে ফিরুক, তারপর আমরা রেডি হব আর লাঞ্চ করতে বেরোবো। এই কথা শুনে বিপুল খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই বুলটি স্কুল থেকে জিলিপি এবং লজেন্স নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সে যখন জানতে পারে আজকে বাবা মায়ের সঙ্গে বাইরে লাঞ্চ করতে যাবে, তখন সে আনন্দে নেচে ওঠে। কারণ এত সুন্দর 26শে জানুয়ারি সে জীবনেও কল্পনা করতে পারেনি। তাই তাড়াতাড়ি বুলটি এবং কাকলি দুজনে সুন্দর করে তৈরি হয়। বাবা, আমি তোমার গাড়ির সামনে একটা পতাকা লাগিয়ে দিলাম, কারণ আজকে 26শে জানুয়ারি আর চারিদিকে পতাকা ঝুলছে। তোমার গাড়িতে পতাকা লাগালেও দেখতে খুব ভালো লাগবে। আর দেখো, আজকে আমি গেরুয়া কালারের জামা পরেছি আর মা সবুজ কালারের শাড়ি পরেছে। হ্যাঁ হ্যাঁ, তোর যা ভালো লাগে তুই তাই কর। আর দেখ কিরকম আমিও সাদা কালারের শার্ট পরেছি। আর এবার সত্যি আমাদেরকে দেখে মনে হচ্ছে আমাদের আজকে প্রজাতন্ত্র দিবস। এই বলে তারা একটা বড় রেস্টুরেন্টে যায়। আর তারা যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় সেটা ছিল শহরের সব থেকে নামকরা রেস্টুরেন্ট। আর এমন সময় হঠাৎই তাদের আনন্দের মাঝখানে কাটা হয়ে দাঁড়ায় এক উগ্রপন্থী হামলা। সেই রেস্টুরেন্টে যেহেতু শহরের সব থেকে বড় লোকেরা খাবার খেতে যায়, তাই উগ্রপন্থীরা সেখানেই হামলা করে। আর এতে করে অনেক নিষ্পাপ মানুষ নিজেদের প্রাণ হারায়। আর তাদের মধ্যে বিপুলও ছিল একজন। হায় হায়, আমাদের জীবনে একই সর্বনাশ হয়ে গেল। বিপুল, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? এবার আমাদের ছোট মেয়েটার কি হবে? আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আমার জীবনে কত বড় অন্ধকার নেমে আসলো। এভাবে কাকলি এবং বুলটি দুজনে কান্নাকাটি করতে থাকে, কিন্তু তাদের আর কিছু করার থাকে না। বিপুল মারা যাওয়ার পর কাকলি এবং তার মেয়ে সরকারের কাছ থেকে সামান্য অর্থ অনুদান পেয়ে থাকে, কিন্তু সেই অর্থ দিয়ে তাদের জীবন চলা অসম্ভব হয়ে ওঠে। আর যেহেতু ব্যবসার মালিক ছিল বিপুল, তাই সেই ব্যবসা কাকলির মাথায় আসে না। তাই দিনে দিনে তারা অত্যন্ত গরিব হয়ে ওঠে। কাকলি তার মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে ছাড়িয়ে নিয়ে এসে একটা সরকারি স্কুলে ভর্তি করে। আর সেখানেই বুলটি পড়াশোনা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে। প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস আসবে আর আমার জীবনের অন্ধকার দিনের কথা আমার মনে পড়বে। সেই প্রজাতন্ত্র দিবসের পর থেকে একটা দিনও আমার জীবনে ভালো কাটেনি। কি জানি আমাদের কি হবে। কাকলি এই ভেবে চোখে জল ফেলতে শুরু করে। আর এমন সময় তার মেয়ে বুলটি স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। এখন বুলটি অনেক বড় হয়েছে, কিন্তু তবুও সে তার মৃত বাবার স্মৃতি ভোলেনি। ওমা, পরের সপ্তাহে আমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন হবে। আর আমাদের স্কুলে অনেক বড় করে একটা প্রোগ্রাম আছে। আর সেই দিন আমাদের স্কুল 75 বছর বয়সে পা দেবে। তাই সবাই স্কুলের অনুষ্ঠানে কোনো না কোনো কম্পিটিশনে নাম লেখাচ্ছে। আমি কিসে নাম লেখাবো বলতো? তোর তো সামনে ক্লাস 12 এর পরীক্ষা, আর তুই কম্পিটিশনে নাম লেখাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভুলেও কিন্তু কোনো কম্পিটিশনে নাম দিস না। চুপ করে বাড়িতে বসে পড়াশোনা কর। আর তুই ভুলে যাস না, এই দিনেই কিন্তু তুই তোর বাবাকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছিস। তাই এই দিনটা তোর আনন্দ উৎসব করে পালন করতে ইচ্ছা করে সেদিন চুপচাপ বাড়িতে বসে থাকবি। আর এত বছর তুই 26শে জানুয়ারি স্কুলে যাসনি, তাই এবছরেও না গেলে কোনো অসুবিধা হবে না। মা, আর কতদিন তুমি 26শে জানুয়ারি নিজেকে ঘরের মধ্যে আটকে রাখবে? আমি তো এখন বড় হয়েছি। আমার 26শে জানুয়ারি স্কুলে গিয়ে পালন করতে ইচ্ছা করে, তাই তুমি আমাকে দয়া করে আটকে রাখার চেষ্টা করো না। এভাবেই বুলটি পরের দিন স্কুলে গিয়ে মায়ের অনুমতি ছাড়াই 26শে জানুয়ারির কম্পিটিশনে নাম লিখিয়ে দেয়। শোনো বুলটি, তুমি ভালো করে ভেবে নিয়েছো তো যে তুমি নাম লেখাবে? কারণ এই কম্পিটিশনটা কিন্তু একটু অন্য ধরনের, তাই পরে যেন তোমার কোনো অসুবিধা না হয়। আর আমাদের শহরে অনেক বড় বড় ব্যক্তিরা, পুলিশ, মিলিটারি সবাই এই কম্পিটিশন দেখতে আসবে। তুমি যদি সবার সামনে স্কুলের নাম ডুবিয়ে দাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি সবকিছু ভেবে এই কম্পিটিশনে নাম দিয়েছি। আর 26শে জানুয়ারিতে যে কম্পিটিশনটা হবে সেখানে আমি জিতবই, কারণ এই কম্পিটিশন জেতা আমার খুব দরকার। এভাবেই বুলটি যখন স্কুলে নাম লেখানোর পর বাড়িতে ফিরবে, তখন তার রাজের সঙ্গে দেখা হয়। তাই রাজ মোটেই বুলটিকে পছন্দ করে না। রাজ সবসময় বুলটিকে ছোট বড় কথা বলে অপমান করে। আমি শুনলাম তুই নাকি স্কুলের কম্পিটিশনে নাম লিখিয়েছিস, তা তোর মনে আছে তো 26শে জানুয়ারি তোর বাবার সাথে কি হয়েছিল? তুই যদি কম্পিটিশনে ঠিক করে পারফর্ম করতে না পারিস তাহলে কিন্তু এই 26শে জানুয়ারি তোর সাথে সেই হালই হবে। তোর তো সাহস কম নয়, তুই স্কুলের মাঠে দাঁড়িয়ে আমাকে ওপেনলি হুমকি দিচ্ছিস। আমি কিন্তু এখনই মিতা ম্যাডামকে গিয়ে কমপ্লেন করে দেব।
তুই কি শুধু একাই পারিস কমপ্লেন করতে, কিন্তু এই 26শে জানুয়ারি তুই আর কমপ্লেন করতে পারবি না, কারণ তোর অপোজিট আমি খেলছি। আর এই কম্পিটিশনে মেয়েরাও নাম লেখাতে পারবে বলে তুই নিজের নাম লিখে দিলি, তাই তো? আমাদের স্কুলের তো কোনো মেয়ে এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে না, শুধু তুই একটু বেশি পাকা। কে জিতবে কে হারবে সেটা 26শে জানুয়ারিতে বোঝা যাবে। তুই যতই ভালো হোস না কেন, তোর থেকে ভালো যে কেউ নেই সেটা তো হতে পারে না। তাই এখন থেকে বেশি অহংকার দেখাস না। এই বলে বুলটি সেখান থেকে চলে যায়। কিন্তু রাজ কিছুতেই বুলটিকে সহ্য করতে পারে না। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে যে 26শে জানুয়ারির দিন সে বুলটিকে যে করেই হোক হারিয়েই ছাড়বে। অন্যদিকে বুলটি বাড়িতে ফিরে গেলেও তার মা কিছুতেই তার সঙ্গে ভালো ব্যবহার করে না। মা, আমি জানি তুমি আমার কম্পিটিশনে নাম লেখানো নিয়ে খুব রাগ করেছো, কিন্তু এখন যখন আমি নাম দিয়েই ফেলেছি তাহলে তো আর রাগ করে কোনো লাভ নেই। তুমি প্লিজ 26শে জানুয়ারির দিন আমার কম্পিটিশন দেখতে যেও। আমার খুব ভালো লাগবে, কারণ তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমি তোর স্কুলে 26শে জানুয়ারির কম্পিটিশন দেখতে যাব তুই ভাবলি কি করে? তুই এখন বড় হয়েছিস, তাই তুই তোর 26শে জানুয়ারি কিভাবে কাটাবি সেটা তোর ব্যাপার। কিন্তু আমি 26শে জানুয়ারির দিন বাড়ি থাকবো না, আমি আমার বোনের বাড়িতে যাব। প্রত্যেক বছর তুই আমার সঙ্গে এই দিনটা কাটাস, আর এই বছর তুই থাকবি না, তাই আমাকে তো কিছু একটা করতে হবে। তুমি এরকম করতে পারবে মা? তুমি তো প্রত্যেক বছর 26শে জানুয়ারির দিন পতাকা রঙের ইডলি ধোসা সবকিছু বানাও, আর বাবা এগুলো খেতে খুব ভালোবাসতো বলে আমরা 26শে জানুয়ারির দিন এগুলো খেয়ে থাকি। আর তুমি বলছো এই বছর বাড়ি থাকবে না? হ্যাঁ রে, এবছর তো প্রত্যেক বছরের মতো কিছু হবে না, সুতরাং বেকার বেকার কেন তোর বাবার পছন্দের খাবার তুই খেতে যাবি? আমি কোনো খাবার রান্না বান্না করতে পারবো না। তোর স্কুলে শুনেছিলাম 26শে জানুয়ারি সবাইকে বিরিয়ানি খাওয়াই, তাই তুই বিরিয়ানি খেয়ে নিবি। এই বলে কাকলি সেখান থেকে চলে যায়। আর বুলটির চোখে জল চলে আসে, কিন্তু সে মনে মনে খুবই দৃঢ় প্রতিজ্ঞ। তাই সে পরের দিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই মাঠে গিয়ে 26শে জানুয়ারির কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে শুরু করে। এভাবেই বুলটি নিজেকে তৈরি করতে থাকে। একদিন, আমরা 26শে জানুয়ারি উপলক্ষে আজকে থেকে স্কুল সাজানোর কাজ শুরু করে দেব, তাই তোমাদেরকে আমাদের হাতে হাতে হেল্প করতে হবে। এই রাজ, তুমি যেহেতু অনেক লম্বা, তাই তুমি মোয়ের উপর উঠবে আর সারা স্কুলে পতাকা লাগাবে। না না ম্যাডাম, আমি এসব কাজ করতে পারবো না, আর এখন ক্লাস শেষ হয়ে গেলে আমি কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে যাব, সুতরাং আমাকে এসব কাজ দেবেন না, আপনি অন্য কাউকে বলে দিন। এভাবে রাজ কোন রকম কাজ করতে চায় না। আর এমন সময় বুলটি এগিয়ে আসে, কারণ মেয়ে হিসেবে সেও যথেষ্ট লম্বা। চিন্তা করবেন না ম্যাডাম, 26শে জানুয়ারির আগে আমি গোটা স্কুলে সুন্দর করে পতাকা লাগিয়ে দেব, আর আমি একা হাতে সব কাজ করতে পারবো। কেন রে, তুই তাহলে বুঝে গেছিস বল যে তুই সেদিন হেরে যাবি, তাই এখন কাজ ছেড়ে দিয়েছিস, তাই তো? তুই ওই পতাকা লাগিয়ে বেড়া, তোর ওটাই কাজ। প্লিজ সবাই চুপ করো। আর বুলটি, তুমি যে বলছো তুমি পতাকা লাগিয়ে দেবে, তা তোমার প্র্যাকটিসে ক্ষতি হবে না তো? তোমাকেও তো প্র্যাকটিস করতে হবে। আমি ঠিক প্র্যাকটিস করে নেব ম্যাডাম, আমার প্র্যাকটিসের কোনো ক্ষতি হবে না, কিন্তু কম্পিটিশনে নাম দিয়েছি বলে আমি 26শে জানুয়ারি উপলক্ষে স্কুলের কোনো কাজ করতে পারবো না সেটা নয়। বুলটির কথা শুনে ম্যাডাম খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শহরের প্রত্যেকটা স্কুল 26শে জানুয়ারি উপলক্ষে চারিদিকে পতাকা দিয়ে সেজে ওঠে। আর বুলটিও এই কদিনে নিজেদের স্কুলকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এবার আসে সেই সব থেকে প্রতীক্ষিত দিন, 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বুলটি তার বাবার ফটোর কাছে যায় এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে স্কুলে চলে যায়। আমি তোকে যতই মুখ করি না কেন, আমি জানি তুই তোর বাবাকে খুব ভালোবাসিস, আর আজকে যখন তোর বাবা আমাদের মধ্যে নেই, তখন আমি তোর দিক থেকে কি করে মুখ ফিরিয়ে রাখি। তাই আমি আজকে আর আমার বোনের বাড়িতে যাব না, আমি একা একা বাড়িতে থাকবো। অন্যদিকে বুলটি যখন স্কুলে যায়, তখন সমস্ত ছাত্রছাত্রীরা মিলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একত্রিত হয়ে স্কুলে পতাকা উত্তোলন করে, আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি এবং লজেন্স খায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই স্কুলে মিলিটারি পুলিশ এবং অন্যান্য সব গুণীমানী ব্যক্তিরা চলে আসে। আর এবার কম্পিটিশন শুরু হবার পালা। আর সেই কম্পিটিশন যে সে কোনো কম্পিটিশন নয়, সেই কম্পিটিশন ছিল মিলিটারি হওয়ার কম্পিটিশন। কোন ছাত্র কিংবা ছাত্রী ভালো করে টিপ করে গুলি চালাতে পারবে কিংবা যুদ্ধক্ষেত্রে ময়দানে যুদ্ধ করতে পারবে, সেই সমস্ত কিছুরই আজকে কম্পিটিশন হওয়ার কথা। আর তাদের মধ্যে থেকে মিলিটারিরা তাদের পরবর্তীকালে দেশের ভবিষ্যৎকে বেছে নেবে। তোমরা সবাই আশা করি নিজেদের জায়গায় তৈরি হয়ে গেছো। আমরা এই কম্পিটিশন শুরু করছি। তোমরা সবাই তোমাদের নকল বন্দুক নিয়ে তৈরি থাকো। প্রথমে রাজ, তারপর বুলটি, তারপরে বাকি সদস্যরা যে যার নিজেদের মতো টিপ করবে, আর যে ভালো টিপ করতে পারবে সে পরের রাউন্ডে যাবে।
মিতা ম্যাডামের কথা শুনে রাজ এবং বুলটি নিজেদের জায়গায় তৈরি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রাজ বারবার নকল বন্দুক দিয়ে লক্ষ্য ভেদ করতে চাইলেও সে কিছুতেই লক্ষ্য ভেদ করতে পারে না, কারণ সে শুধুই বুলটির লক্ষ্যভেদের দিকে তাকাতে ব্যস্ত থাকে। অন্যদিকে বুলটি কোনো দিকে তাকায় না, কারণ তার মনে একটাই লক্ষ্য যে তাকে লক্ষ্য ভেদ করতেই হবে। তাই সে নকল বন্দুক দিয়ে সবকটা আপেল ভেঙে ফেলে। ম্যাডাম দেখুন, ও কিন্তু চিটিং করছে, কারণ একটা মেয়ের পক্ষে কিছুতেই এরকম লক্ষ্যভেদ করা সম্ভব নয়। আপনি প্লিজ ওকে আরেক রাউন্ড খেলতে বলুন। এই একদম চুপ করে থাকো। আর তুমি নিজে লক্ষ্যভেদ করতে পারছো না বলে বুলটির নামে দোষ চাপাবে না। ও যা করছে ঠিক করছে, তুমি বেকার বেকার ওর নামে দোষ দেবে না। এভাবেই বুলটি পরের রাউন্ডে সিলেক্ট হয়ে যায় আর রাজকে তার বদমাইশি কাজের জন্য বাদ দিয়ে দেওয়া হয়। আর ধীরে ধীরে বুলটি সবকটা রাউন্ড জিতে ফেলে, সেই জন্য বুলটিকে বিজেতা হিসেবে ঘোষণা করা হয়। তাই সে আজকে ভীষণই খুশি, কারণ তার বাবা এরকম 26শে জানুয়ারির দিন মৃত্যুবরণ করেছিল। আর তখনই বুলটি মনে মনে ঠিক করে যে সে পরবর্তীকালে মিলিটারি হবে আর দেশের 10-এর প্রাণ রক্ষা করবে। আর আজকে বুলটির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এরকম একটা মেয়েকে এত সুন্দর করে সব রাউন্ড কমপ্লিট করতে দেখে মিলিটারিরা খুবই খুশি হয়। আর তারা খুশি হয়ে বুলটির গলায় গোল্ড মেডেল ঝুলিয়ে দেয় আর তাকে পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকাও দেয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এত বছর পর আমার স্বপ্ন পূরণ হয়েছে আর আমি ভাবতে পারছি না আজকে 26শে জানুয়ারির দিন আমার বাবা যদি এই দৃশ্যটা দেখতে পেত তাহলে খুব খুশি হতো। এবার আমি আমার মায়ের কাছে যাব। এই বলে বুলটি দৌড়ে বাড়িতে যায়। এমন সময় বুলটির সাহসিকতা দেখে তার মাও খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে কাকুলি তার মেয়ের উপর রাগ করে না। আর বুলটি যেদিন থেকে মিলিটারিতে জয়েন করে সেদিন থেকে তাদের আর্থিক অবস্থা উন্নত হয়ে যায়। আর প্রত্যেক বছর বুলটি এবং তার মা সুন্দর করে প্রজাতন্ত্র দিবস পালন করে। বিয়ের মাত্র 5 বছরের মধ্যেই রচনা দেবী তার স্বামীকে হারিয়ে ফেলে। হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রামপ্রতাপ বাবু মারা যায়। আর রচনা দেবী যখন তার স্বামীকে হারায় তখন তার একমাত্র ছেলে কৌশিকের বয়স ছিল মাত্র 3 বছর। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়ে রচনা দেবী ভীষণই অসহায় হয়ে পড়েছিল। কিন্তু তবুও রচনা দেবী তাদের গ্রামে বড়লোকেদের বাড়িতে কাজ করে আবার কখনো বা ফ্যাক্টরিতে কাজ করে তার একমাত্র ছেলেকে মানুষ করে। কৌশিক শুধুমাত্র তার মায়ের জন্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। আর কৌশিক তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কারণ সে ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা তার জন্য কতটা পরিশ্রম করেছে। তুমি চিন্তা করো না মা, আমি চাকরি পেয়ে যাওয়ার পর তোমাকেও শহরে নিয়ে চলে যাব। তারপর আমরা দুজনে শান্তিতে দিন কাটাবো। নিজের খেয়াল রাখিস বাবা। আর হ্যাঁ, এই টিফিনে পরোটা আর আলুর দম আছে। ট্রেনে যেতে যেতে যদি খিদে পায় তাহলে খেয়ে নিবি। আর শহরে গিয়ে নিজের খেয়াল রাখবি, উল্টো পাল্টা খাবার খাবি না কিন্তু। আর তোর কাছে আমার একটাই অনুরোধ, আমাকে যেন ভুলে যাস না বাবা, কারণ তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়ের চোখে জল দেখে কৌশিকেরও চোখে জল চলে আসে। কৌশিক তার মাকে এতটাই ভালোবাসতো যে সে কখনোই তার মায়ের কষ্ট সহ্য করতে পারত না। কিন্তু শুধুমাত্র সে যাতে তার মাকে একটা ভালো জীবন দিতে পারে তাই সে শহরে চাকরির সন্ধানে চলে যায়। শহরে যাওয়ার পর কৌশিক এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে কৌশিক দেখে অনেক মানুষ চাকরির জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর যা দেখে কৌশিক একটু চিন্তিত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে সেই অফিসে প্রচন্ড পরিমাণে শোরগোল শুরু হয়। প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কেউ আমার বাবাকে বাঁচাও, আমার বাবা লিফটে আটকে পড়েছে। এই সময় কি লিফটটা খারাপ হওয়ার ছিল? প্লিজ আমার বাবাকে কেউ বাঁচাও, আমার বাবা লিফটে আটকে গেছে। অহনার কথা শুনে কৌশিক কোনো কিছু চিন্তা না করেই অহনার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। আর কৌশিক তার বুদ্ধি কাজে লাগিয়ে অহনার বাবা মদনলাল বাবুকে রক্ষা করে। এর ফলে অহনা এবং মদনলাল বাবু দুজনেই খুবই খুশি হয়। আসলে ওই মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক ছিল মদনলাল বাবু আর অহনা ছিল তার বাবার কোম্পানির সিইও। তাই কোনো রকমের ইন্টারভিউ ছাড়াই অহনা এবং তার বাবা খুশি হয়ে কৌশিককে তাদের কোম্পানির ম্যানেজার করে দেয়, যার ফলে কৌশিক খুবই খুশি হয়। আর কৌশিক খুবই মন দিয়ে সেই কোম্পানির হয়ে কাজকর্ম শুরু করে। আর মাত্র 1 মাসের মধ্যেই কৌশিকের পরিশ্রমের জন্য অহনার কোম্পানি খুবই ভালো উন্নতি লাভ করে। থ্যাংক ইউ সো মাচ কৌশিক, তোমার জন্য আজকে আমাদের কোম্পানি এতটা গ্রো করেছে। তোমাদের মতো ট্যালেন্টেড মানুষজন যে কোম্পানিতে থাকবে সেই কোম্পানি উন্নতি করবে। আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি। আমার মেয়ে তোমাকে খুবই পছন্দ করে, তাই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে?
হ্যাঁ স্যার, অবশ্যই আপত্তি আছে। কেননা আপনারা হয়তো জানেন না, আমি একজন গ্রামের সাধারণ গরিব পরিবারের ছেলে, আর গ্রামে আমার গরিব মা আছে। আর আমার মামাকে খুবই কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছে, তাই আমি মাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আর আপনার ধনী মেয়েকে আমি বিয়ে করলে আপনার মেয়ে আমাদের গরিব পরিবারে কিছুতেই মানিয়ে নিয়ে থাকতে পারবে না। এরকম কোনো ব্যাপার নয় কৌশিক, আমি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর আমিও তোমার মাকে হ্যাপি রাখার চেষ্টা করব, কারণ আমার নিজের মা নেই, তাই বিয়ের পর আমি তোমার মাকে নিজের মা বলে মনে করব। অহনার কথা শুনে কৌশিক খুবই খুশি হয়, তাই কৌশিক অহনাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। আর অহনাকে দেখে রচনা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি তার ছেলে শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। খোকা, এটা তুই কি করলি? তুই শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। এই মেয়ে আমাদের গরিব বাড়িতে কি করে থাকবে? আমাদের এই ভাঙাচোরা বাড়িতে তোর ধনী বউকে আমি কিভাবে জায়গা দেব? আপনি এত চিন্তা করছেন কেন মা? আর কে বলেছে আমি আপনার এই গরিব বাড়িতে থাকবো? মানে হলো আমরা কেউই আর এই বাড়িতে থাকবো না। আমার বাবা আমাদের জন্য শহরে 4 BHK ফ্ল্যাট কিনেছে, তাই আমি, আপনার ছেলে আর আপনি, আমরা সবাই আজকে থেকে ওই ফ্ল্যাটেই থাকবো। আমরা আপনাকে নিতে এসেছি, আপনি তৈরি হয়ে নিন। অহনার কথা শুনে কৌশিক খুশি হলেও রচনা দেবী খুশি হতে পারে না। না বৌমা, আমি তোমাদের সঙ্গে শহরের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না। তোমরা দুজনে বিয়ে করেছো, আমি খুব খুশি হয়েছি। আর আমি চাই তোমরা সারাটা জীবন একে অপরের সঙ্গে হাসি খুশি থাকো। কিন্তু আমি আমার এই গ্রাম ছেড়ে, আমার এই গরিব বাড়ি ছেড়ে বড় লোকেদের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না। আমি এখানেই থাকতে চাই। খোকা, তুই বৌমাকে নিয়ে গিয়ে শহরে থাক, আমার কোনো অসুবিধা নেই। তবে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসবি, তাহলেই হবে। মা, তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করে এই কথাগুলো বলছো, তাই তো? তুমি কিন্তু ব্যাপারটাকে খারাপভাবে দেখছো। অহনা ভীষণ ভালো মেয়ে, আর অহনা আমাকে কথা দিয়েছে ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। আর আমরা যাতে তোমাকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টাই তো করছি। তুমি এরকম গ্রামে কষ্ট করে থাকবে আর আমি শহরে সুখে থাকবো, এটা হতে পারে না। তুমি তো জানো মা, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তাই তুমি তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নাও। রচনা দেবী শুধুমাত্র তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর সেদিনই অহনা তার বাবার কিনে দেওয়া বড় ফ্ল্যাটে কৌশিক এবং তার মাকে নিয়ে চলে যায়। আর সেই ফ্ল্যাট দেখতে খুবই সুন্দর ছিল। সেখানে অনেক দামি দামি বড় বড় আসবাবপত্র ছিল, আর যা দেখে কৌশিক খুবই খুশি হয়। মা দেখুন, এই রুমটাতে আপনি থাকবেন। আশা করছি এই রুমে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। এই রুমে যা যা আছে আপনার পছন্দ কিনা আপনি একবার দেখে নিন। যদি আপনার কিছু অপছন্দ হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি চেঞ্জ করে দেব। বলছি বৌমা, এই নরম তুলতুলে খাটে আমি কিভাবে ঘুমাবো? দেখো, এই খাটে বসলেই আমি কেমন গদির মধ্যে একেবারে ঢুকে যাচ্ছি। আমার তো এরকম নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে অভ্যাস নেই। তাই তুমি যদি আমার জন্য কোনো সাধারণ খাটের ব্যবস্থা করতে পারতে তাহলে খুব ভালো হতো। আমাদের বাড়িতে যেরকম খাট ছিল ওরকমই আর কি। এসব আপনি কি বলছেন মা? আপনি আগে ওই গরিব বাড়িতে কিভাবে থাকতেন সেগুলো দয়া করে ভুলে যান। এখন আপনি আপনার বড়লোক বৌমার বাড়িতে আছেন। এত বড় সুন্দর ফ্ল্যাটে আপনি ওরকম গরিবদের খাটে থাকবেন? আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কি ভাববে বলুন তো? আপনি 2-1 দিন এই খাটে ঘুমান, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। অহনার কথা শুনে রচনা দেবীর খুবই খারাপ লাগে, তাই সে কোনো কথা বলে না। কিন্তু রচনা অনেক চেষ্টা করেও বড় লোকেদের নরম তুলতুলে বিছানাতে কিছুতেই ঘুমাতে পারে না। তাই সে বাধ্য হয়ে সেদিন মেঝেতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রচনা দেবী তার ছেলে এবং বৌমার জন্য সকালে জলখাবার তৈরি করবে বলে রান্নাঘরে যায়। আর রচনা দেবী তার ছেলের পছন্দ মতো পরোটা এবং আলুর দম বানায়। বৌমা, খোকাকে ডেকে নিয়ে এসো, আমার রান্না হয়ে গেছে। তোমরা দুজনে এখন অফিসে যাবে তো? আমি তোমাদের জন্য পরোটা আর আলুর দম করেছি। তোমরা পেট ভরে খেয়ে তারপরেই কিন্তু অফিসে যাবে। কি, আপনি আমাদের জন্য রান্না করেছেন? কিন্তু কেন? আপনাকে কি আমি বলেছিলাম আমাদের জন্য রান্না করতে? আমি তো রান্না করার জন্য 2জন কাজের মেয়েকে রেখেছি, ওরাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে। বাড়িতে কাজের মেয়ে থাকতেও আপনি রান্নাঘরে গেলেন কেন? যদি কেউ জানে আমার শাশুড়ি মা বাড়িতে কাজের মেয়েদের হয়ে কাজ করছে তাহলে জানেন আমি কতটা অসম্মানিত হব। হ্যাঁ বৌমা, আমি জানি তোমার বাড়িতে কাজের মেয়ে আছে, কিন্তু আমার হাতের এই পরোটা আর আলুর দম আমার ছেলে খেতে খুব পছন্দ করে। তাই আমি ভাবলাম আমি রান্না করলে আমার ছেলে হয়তো বেশ খুশি হবে। আর তাছাড়া সেই তো আমি বাড়িতে শুধু শুধু বসেই ছিলাম, একা একা বসে থাকতে ভালো লাগছিল না বলে আমি রান্না করলাম। না না, আপনি আর ভুলেও রান্নাঘরে যাবেন না, কারণ আপনি জানেন না
শহরের বড়লোকেরা কি ধরনের খাবার খায়, আর আমি বিশেষ করে এই তেলযুক্ত পরোটা একদমই খাবো না। আপনি এমন পরোটা বানিয়েছেন, পরোটাতে হাত দিলেই হাতে তেল লেগে যাচ্ছে। এই অয়েলি খাবার আমি খাবো না, আর কৌশিককেও খেতে দেবো না, কারণ আমি স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আর আমি আমার কাজের মেয়েদেরকে বলে রেখেছি আমাদের জন্য কি ধরনের খাবার রান্না করবে। কিন্তু বৌমা, আজকে যখন আমি রান্না করেই ফেলেছি, তাহলে তুমি খোকাকে খেতে দাও। তুমি খাবে না ঠিক আছে, আর আজকের পর থেকে আমি না হয় আর রান্নাঘরে যাব না, কিন্তু আজকে এই খাবারগুলো না খেলে তো নষ্ট হবে। এই শান্তি, এই খাবারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দে তো, আর আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আয়। আর মা, আপনি এখন গরিব বাড়িতে নেই, আপনি আপনার বড়লোক বৌমার বাড়িতে আছেন। আপনার বৌমার টাকা পয়সার কোনো অভাব নেই। এই সামান্য কয়েকটা পরোটা আর আলুর দম নষ্ট হলে কিছু যায় আসবে না। এরকম খাবার আমাদের বাড়িতে নষ্ট হয়েই থাকে। অহনার মুখে এমন কথা শুনে রচনা দেবীর ভীষণই খারাপ লাগে, আর সে মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু তার কষ্টের কথা সে প্রকাশ করতে পারে না। কিছুক্ষণ পরে বাড়ির কাজের মেয়ে তাদের জন্য স্যান্ডউইচ, জুস এবং বিভিন্ন রকমের ফল কেটে নিয়ে আসে, কিন্তু সেই খাবারগুলো খেতে রচনা দেবীর একদমই ভালো লাগে না। এরকম ভাবেই কয়েকদিন কাটে। আর একদিন অহনা তার শাশুড়ি মায়ের জন্য বড় শপিং মল থেকে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসে। মা, এই দেখুন, আমি আপনার জন্য কত দামি দামি শাড়ি কিনে এনেছি। শহরের সবচেয়ে বড় শপিং মল থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য শপিং করেছি। দেখুন তো এই শাড়িগুলো আপনার পছন্দ হয়েছে কিনা। শাড়িগুলো খুবই সুন্দর বৌমা, কিন্তু আমি তো এই শাড়িগুলো পরতে পারবো না। শাড়িগুলো ভীষণই চকচকে, আর এত ভারী শাড়ি আমি পরে থাকতে পারবো না। তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমি রং বেরঙের শাড়ি পরা বন্ধ করে দিয়েছি, আর তাছাড়া আমি একটু হালকা রঙের সাধারণ হালকা পাতলা শাড়ি পরতেই পছন্দ করি। সুতির শাড়ি পরেই আমার আরাম লাগে। শুনুন মা, আগে আপনি যখন আপনার গ্রামে থাকতেন তখন আপনি যা ইচ্ছা পরেছেন, কিন্তু এখন আপনি চাইলেও এরকম গরিবদের মতো সাদামাটা সস্তা শাড়ি পরতে পারবেন না, কারণ আমার বাড়িতে কালকে আমার কয়েকজন ক্লায়েন্ট আসবে। আসলে বাড়িতেই আমি মিটিং এর ব্যবস্থা করেছি, আর বাইরের লোকজন যদি এসে দেখে আমার শাশুড়ি মা এরকম ভিখারিদের মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু আমার প্রেস্টিজ ডাউন হবে, আর আমি এটা একেবারেই চাই না। ঠিক আছে বৌমা, আমাকে যদি বাইরের লোকজন দেখলে তোমার অপমান হয়, তাহলে তুমি আমাকে আগে থেকে বলে দেবে। বাইরের লোকজন যখন আসবে তখন আমি তাদের সামনে যাব না, তবে আমি এই ধরনের ভারী রং বেরঙের শাড়ি পরতে পারবো না। আপনার এত অ্যাটিটিউড আসে কোথা থেকে? আমি চেষ্টা করছি আপনাকে যদি গরিব থেকে বড়লোক করা যায়, কিন্তু আপনি তো দেখছি বড়লোক হতেই চান না। আপনি এত ধনী বৌমা পেয়েছেন, তবুও এখনো গরিব হয়ে থাকতে চাইছেন কেন? এমন সময় সেখানে কৌশিক চলে আসে, আর কৌশিককে দেখেই অহনা একটু ঘাবড়ে যায়। তাই অহনা কৌশিকের সামনে মিথ্যা নাটক করতে শুরু করে। দেখো না কৌশিক, আমি মায়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এলাম। ভাবলাম আমি এত ভালোবেসে শাড়িগুলো নিয়ে এলাম, মা হয়তো খুবই খুশি হবেন, কিন্তু মা বলছেন এই শাড়িগুলো মায়ের নাকি পছন্দ হয়নি। মা বিধবা হয়ে গেছে বলে কি এখন এই রং বেরঙের শাড়ি পরতে পারবে না বলো তো? এখন মায়ের বয়সই বা কত হয়েছে? মা যদি এই শাড়িগুলো পরে একটু সুন্দর করে সাজগোজ করে, তাহলে মাকে দেখতে কত সুন্দর লাগবে বলো তো? চুপ করো অহনা, তুমি আমার মাকে কিভাবে অপমান করে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আমি তোমার সব কথা শুনতে পেয়েছি, বুঝলে? তুমি ধনী বলে আমার গরিব মাকে এইভাবে অপমান করতে পারো না। আর তাছাড়া তুমি এত সাহস পেলে কোথা থেকে যে তুমি আমার মাকে অপমান করছো? আমার মা খুব সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করে, তাই তুমি দয়া করে আমার মাকে সাধারণভাবেই থাকতে দাও। আর বিয়ের আগে তুমি তো বলেছিলে তুমি সবকিছু অ্যাডজাস্ট করবে, কি হলো তোমার সেই অ্যাডজাস্টমেন্ট? কৌশিক, তুই বৌমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? বৌমার কোনো কথাতেই আমি খারাপ ভাবিনি, আর তাছাড়া বৌমা তো খারাপ কোনো কথা বলেনি। তবে আমার মনে হয় আমার এই বাড়িতে থাকা ঠিক হবে না। আমি গরিব, আমি গরিবের মতোই থাকতে চাই। আমি তোমাদের বড় লোকেদের মতো জীবন কাটাতে পারবো না। আমার এই বাড়িতে থাকতে গেলে একেবারে দম বন্ধ হয়ে আসে, তাই আমি আমার গ্রামের বাড়িতেই, আমার গরিব বাড়িতেই ফিরে যেতে চাই। এই বলে রচনা দেবী ব্যাগপত্র গোছাতে শুরু করে, আর যা দেখে কৌশিকের ভীষণই খারাপ লাগে। কৌশিক তার মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রচনা দেবী কোনো কথা শুনতে প্রস্তুত হয় না। মা, তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার জন্য অহনাকে ছেড়ে দিতেও প্রস্তুত আছি। কিন্তু বাবা, আজকে যে করেই হোক আমাকে নিজের বাড়িতে যেতেই হবে। আমি আর তোদের সঙ্গে থাকতে পারবো না রে বাবা। আমার এখান থেকে চলে যাবার সময় হয়ে এসেছে। আর বৌমা খুব ভালো মেয়ে, আমি জানি বৌমা তোকে সারা জীবন খুবই সুখে রাখবে।
এই বলে রচনা দেবী চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো রচনা দেবী গ্রামের বাড়িতে প্রবেশ করতে না করতেই হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয় আর সে তখনই মৃত্যুবরণ করে। খবর পেয়ে কৌশিক এবং অহনা দুজনেই গ্রামে ছুটে আসে। কৌশিক বুঝতে পারে তার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্যই, অর্থাৎ শান্তিতে মৃত্যুবরণ করার জন্যই গ্রামের বাড়িতে ফিরে এসেছিল। কৌশিক এবং অহনার চোখে জল নিয়ে রচনা দেবীর অন্তিম সৎকার করে। আর শাশুড়ি মা মারা যাওয়ার ফলে অহনা মনে মনে নিজেকে দোষী বলে মনে করে, কিন্তু এখন আর কিছু করার থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এখনো কৌশিক মাঝে মধ্যেই তার মায়ের কথা মনে করে চোখে জল ফেলে।